যত পেশেন্ট আমাদের কাছে আসে আমরা NICH এর ডাটায় দেখছি তার ভিতরে 24% স্তন ক্যান্সার আক্রান্ত, এর পরপরই জরায়ুর মুখের ক্যান্সার। বংশগত কারণে আছে, তারা নিয়মিত স্ক্রিনিং করতে পারবেন। যেই বয়সে তার আত্মীয়টি আক্রান্ত হয়েছে তার থেকে 10 বছর আগে থেকে তারা এটা স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে আসবে তাকে। স্তনে বা বগলে যদি কোনো চাকা থাকে বা পেইনলেস কোনো চাকা থাকে, আমি প্রফেসর রওশনারা বেগম, রেডিয়েশন অনকোলজিস্ট, NICH কর্মরত ছিলাম। আমি আলসিনা মিশন ক্যান্সার হসপিটালে সিনিয়র কনসালটেন্ট হিসেবে এখন কর্মরত আছি। স্তন ক্যান্সার সম্বন্ধে আজকে আমি দর্শকদের কিছু বলবো যে স্তন ক্যান্সারটা তো আমাদের দেশে আসলে একটা উল্লেখযোগ্য সমস্যা, যেখানে ক্যান্সারের হারটাও এখানে যে যত পেশেন্ট আমাদের কাছে আসে আমরা NICH ডাটায় দেখছি তার ভিতরে 24% স্তন ক্যান্সার আক্রান্ত, এর পরপরই জরায়ুর মুখের ক্যান্সার। যেহেতু এটা একটা বড় সমস্যা এবং প্রতি বছর প্রায় 8,000 বা ততোধিক রোগী ব্রেস্ট ক্যান্সারে মারা যায়, এই জন্য আমরা ব্রেস্ট ক্যান্সার সম্বন্ধেই আমি আজকে বলবো যাতে আমার দর্শকরা উপকৃত হয়। ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বলতে গেলে আমাদের বলতে হয় যে এটা হচ্ছে বয়স যত বাড়ে, যেমন 35-এর বেশি হলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। যাদের মাসিক অনেক আগে শুরু হয় এবং অনেক দেরি করে শেষ হয় তাদের, এবং যারা বিয়ে অত 30-এর পরে করে বা অত বেশি বয়স করে বিয়ে করে বা বেশি প্রথম বাচ্চা বেশি বয়স করে নেয় বা বাচ্চাকে স্তনদুগ্ধ পান না করায়, এবং যারা তো নালীপ্রাস থাকে যাদের সন্তান নাই, এইসব কারণগুলো চলে আসে পার্সোনাল কারণ হিসাবে। তাছাড়া আমরা কিছু অ্যালটারনেটিভ পার্সোনাল হ্যাবিট, যেমন যদি অতিরিক্ত ফ্যাটি ফুড বা ফাস্ট ফুড গ্রহণ করে এবং যদি ব্যায়ামটা নিয়মিত না করে সেক্ষেত্রে তাদের ঝুঁকিটা বেড়ে যায়। ওবেসিটি যেহেতু একটা কারণ সেজন্য, এবং এই ক্ষেত্রে দেখা যায় কিছু বংশগত কারণ আছে, যেমন মিউটেশন যদি পজিটিভ থাকে, BRCA1 BRCA2 পজিটিভ থাকে, সেক্ষেত্রে বংশগত কারণ আছে যে বংশগত যারা এই ক্যান্সারে আক্রান্ত ছিল তার পরিবারের ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রি রিলেটিভ যারা ক্যান্সারে আক্রান্ত ছিল তাদের ব্রেস্ট ক্যান্সারে, সেই পরিবারের যারা তার নিকটাত্মীয় তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। আমরা এটা প্রতিরোধ করতে পারি, যেহেতু কারণগুলোর সাথে সাথে বললাম আমরা প্রতিরোধ করা হচ্ছে আমাদের যাদের বংশগত কারণে আছে তারা নিয়মিত স্ক্রিনিং করতে পারবেন। যেই বয়সে তার আত্মীয়টি আক্রান্ত হয়েছে তার থেকে 10 বছর আগে থেকে তারা এটা স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে আসবে তাকে। বয়স যখন 40-এর উপর 35-এর উপর হয়ে যাবে তখন আমরা নিয়মিত স্ক্রিনিং করতে পারি, এবং যেই সব খাবার যেন ফ্যাটি ফুডগুলো অ্যাভয়েড করতে পারি, এবং যেগুলো হয়তো পার্সোনাল কারণ যত তার মাসিকটা আগে শুরু হলো বা অনেক দিন ধরে চলছে সেই ক্ষেত্রে যেমন ঝুঁকিটা বাড়ে, সেরকম মাসিক শেষ হওয়ার পরে যারা হরমোন গ্রহণ করে তাদেরও এই ক্যান্সারের ঝুঁকিটা বাড়ে। দেখা যায় যে প্রতি 10,000 জনে যে যারা হরমোন গ্রহণ করেছে তাদের ভিতরে 8 জনের এই ক্যান্সার হতে পারে। আমরা যদি বলতে চাই যে এটা আমরা কীভাবে বুঝতে পারবো, বুঝতে পারার জন্য আমাদের কিছু লক্ষণ আছে। এটা বুঝতে পারবে যে স্তনে বা বগলে যদি কোনো চাকা থাকে বা পেইনলেস কোনো চাকা থাকে, এবং স্কিনটা যদি চেঞ্জ হয়ে যায় বা তার লালচে ধারণ করে, কোনো ইনফেকশন হয়, নিপল থেকে কোনো ডিসচার্জ, যে কোনো ধরনের ডিসচার্জ বা ব্লাড ডিসচার্জ বের হয়, এবং এই চাকাটা হয়তো তার প্রথমে অবস্থায় যেহেতু পেইনলেস থাকে সেজন্য এটা আমরা স্ক্রিনিং করে আমরা বের করতে পারি, কারণ এমনিতেই সচরাচর হয়তো পেইন নাই দেখে কেউ হয়তো খেয়াল করবে না এটা, এই জন্য। আর তাছাড়া যে চামড়াটা অনেক সময় বেশি অ্যাডভান্স হয়ে গেলে কমলার খোসার মতো হয়ে যায় চামড়াটা, নিপুলটা ভিতরের দিকে দেবে যায়, এই কারণগুলো মানে দেখা গেলে অবশ্যই তার ডাক্তারি শরণাপন্ন হতে হবে। আর কীভাবে ডায়াগনোসিস করে সেটা হচ্ছে আমরা ডক্টরের কাছে অবশ্যই যাব। ডক্টর ওখানে আলট্রাসোনোগ্রাম করবেন, তার বয়স বিবেচনায় তাকে ম্যামোগ্রাফি টেস্ট দিবেন, তারপর যদি কোনো সন্দেহ হয় তাহলে সেখান থেকে FNAC করে দেখবেন, কারণ সব ব্রেস্ট ক্যান্সারই তো মানে যত চাকা সবই ব্রেস্ট ক্যান্সার না, অনেক সময় বিনাইন কারণেও চাকা হয়, যেগুলো আর কি ছড়িয়ে যায় না, সেই টিউমারগুলোকে আমরা বিনাইন টিউমার বলি, আর যেগুলো ছড়িয়ে যায় তাদেরকে আমরা ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার বলি। নির্ণয় করার পরে আসে চিকিৎসার প্রশ্ন। চিকিৎসাটা হচ্ছে সার্জারি
কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি। সার্জারির অপশনটা দেখা যায় যদি খুব আর্লি স্টেজে আসে তাহলে সার্জারি করা পসিবল। সার্জারি করার পরে তার স্টেজ দেখে, প্যাথোলজিক্যাল স্টেজ দেখে আমরা অ্যাডজুভেন্ট সহযোগী চিকিৎসা হিসাবে কেমোথেরাপি লাগবে নাকি সেটা আমরা দেখব। এখন আমাদের দেশে অনেক অনকোপ্লাস্টিক সার্জারি হয়, ব্রেস্ট টিস্যু রেখে টিউমারটা শুধু ফেলে সার্জারি করা হয়, এটাকে অনকোপ্লাস্টিক সার্জারি বলে। সার্জিক্যাল অনকোলজিস্ট আছেন আমাদের দেশে, তাদের সাহায্য নিয়ে আমরা এটা করতে পারি। কেমোথেরাপির জন্য যে অ্যাডজুভেন্ট কেমো যার লাগে তাকে কেমোথেরাপি দেওয়া হয়। যেই কেমোথেরাপিগুলো লাগে সেগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল, এবং তার যে ঝুঁকি, তার রিস্ক ফ্যাক্টর, এগুলো সব বিবেচনা করে কেমোথেরাপির সাইকেলগুলো আমরা ঠিক করি। কখনো কখনো আমরা 3 উইকলি দেই, কখনো কখনো উইকলি দেই বা 2 উইকলি দেই, এভাবে আমরা সেটা ঠিক করি। এখানে তারপরে আসে রেডিওথেরাপি। যেই পেশেন্টগুলোর কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, রেডিয়েশন অনকোলজিস্ট সেগুলো দেখে তাকে রেডিওথেরাপি প্রেসক্রাইব করে। রেডিওথেরাপিটা আমাদের অনেক সময় আমরা পুরো, যাদের ম্যাস্টেক্টমি করা হয়ে গেছে পুরাটা ফেলে দিছে তখন চেস্ট ওয়ালে দেই, আর যখন আমাদের কিছু অংশ থেকে যায় তখন আমরা হোল ব্রেস্ট রেডিওথেরাপি দেই। এবং এগুলোর অনেক অনেক টেকনিক আছে, যে আমরা যত মডার্ন টেকনিক আছে সবই আমাদের দেশে অ্যাভেলেবেল। অনেক সময় ইলেকট্রন থেরাপি বুস্ট করতে হয়, তার ইলেকট্রন থেরাপি দিয়েও পরে চিকিৎসা করতে হয়। এই জন্য সবারই একই রকম হবে না, কাউকে হয়তো 15টা লাগে, কারো 25টা লাগে, কারোর হয়তো অনেক সময় আমরা আলট্রা ফ্র্যাকশন করে আমরা দেখা যায় 5টা ফ্র্যাকশনও দেই কোনো কোনো রোগীকে। আর এইসব চিকিৎসার পরে আমরা তার প্রথম যে হরমোন স্ট্যাটাস, ওইটা অবশ্যই আমরা একদম ডায়াগনোসিসের সময় আমরা জেনে নিই যে তার ERPR হরমোন স্ট্যাটাস, ERPR ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর, তার HER2 পজিটিভ না নেগেটিভ, এই জিনিসগুলো দেখা হয়। যখন আমরা তার ERPR পজিটিভ পাই তখন সেক্ষেত্রে আমরা হরমোন থেরাপিটা তাকে পরবর্তী এক্সটেন্ডেড অ্যাডজুভেন্ট হিসাবে, সহযোগী চিকিৎসা হিসাবে অনেক সময় 5 বছর 3 বছর এরকম দেওয়া হয়ে থাকে। HER2 পজিটিভ ক্ষেত্রে টার্গেটেড থেরাপি দেওয়া হয়, যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল। আমরা যে চিকিৎসাগুলো বললাম সবগুলো চিকিৎসারই কিন্তু কিছু কিছু সাইড ইফেক্ট থাকে। যেমন সার্জারি করার পরে যেহেতু এখানে আমরা লিম্ফ নোডগুলোকে ডিসেকশন করে ফেলি, সেই জন্য হয় কি হাতটা ফুলে যাওয়ার একটা প্রবণতা থাকে। সেই ক্ষেত্রে তাকে নিয়মিত হ্যান্ড এক্সারসাইজ, যেটা শোল্ডার জয়েন্ট এক্সারসাইজ, সেটা করতে হবে। আর কেমোথেরাপি দেওয়ার সময় কেমোথেরাপির জন্য যে আমাদের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হয়, যেটা আমরা সবাই জানি, যে কিছু হয়তো তার বমি ভাব বা ক্ষুধামন্দা এরকম হতে পারে, তার চুলটা উঠে যেতে পারে, এইসব নিয়ে পেশেন্টদের মধ্যে অনেক কনফিউশন থাকে। এগুলো তো আসলে ম্যানেজেবল, এগুলো সবগুলোর জন্যই চিকিৎসা আছে। যে বমি বেশি হলে কি দিবে বা ক্ষুধামন্দা হলে কি দিব, আমরা কিছু অ্যাসোসিয়েটেড প্রোডাক্ট আমাদের দেশে অ্যাভেলেবেল, সেগুলো আমরা দিয়ে চিকিৎসা করতে পারি। রেডিওথেরাপির সাথেও আসলে সার্জারির মতোই একটা কাজ এখানে। সেই জন্য আমরা রেডিওথেরাপিটা দেওয়ার পরেও এরকম হাতটা হয়তো ফুলে যেতে পারে, বা হাতে নিয়মিত যারা ব্যায়াম না করে তাদের এই হাতটা ফুলে যেতে পারে। এবং রেডিওথেরাপি চলাকালীন যেগুলা অ্যাকুট প্রতিক্রিয়া হয়, যেমন স্কিনের কিছু চেঞ্জ হতে পারে, সেইগুলোর জন্য ম্যানেজমেন্ট আছে, যেগুলো আমাদের এখানে অ্যাসোসিয়েটেড ওষুধ হিসাবে আমরা স্কিনের কেয়ার নিতে পারি। এতক্ষণ আমরা যেটা বললাম ব্রেস্ট ক্যান্সার সম্বন্ধে, এখন আমরা এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা নিয়মিত স্ক্রিনিং করতে পারি, এবং যদি ধরা পড়ে তাহলে যথাসময়ে চিকিৎসা করতে পারি, তারপরে আমরা ফলো আপে থাকতে পারি। আশা করি এত হয়তো স্টেজ 4 পর্যায়ে যাবে না, সবাই যদি আগে চিকিৎসা নেয় তাহলে ভালো হয়ে যাবে, অথবা সূচনায় ধরা পড়লে তার হয়তো ক্যান্সার হবেই না। সবাইকে ধন্যবাদ।